প্রসঙ্গটা নিয়ে জিষ্ণুবাবুর কাছে আসতে চাই। এই যে উনি বললেন যে আরএসএসে থাকতে ঋষিতুল্য তপস্যা, সেই দিনের যে মোদি তৈরি হয়েছিলেন নরেন্দ্র মোদি, সেই মোদি কি সাহায্য করলো আজকের এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সবার শিখরে একেবারে নিয়ে যেতে, জওহরলাল নেহরুকে টেক্কা দিয়ে? দেখুন, জওহরলাল নেহরুর যে শাসন তার সঙ্গে 2014 সালে একটা মূলগত পার্থক্য আছে। জওহরলাল নেহরুর শাসন যে ঔপনিবেশিক শাসন ছিল, ইংরেজের শাসন ছিল, তারই একটা দিক থেকে এক্সটেনশন ছিল। মানে যেমন বিদেশি ঔপনিবেশিক শাসকেরা তারা যেমন শোষণ করতেন, আবার কোনো কোনো সময় ভালো কাজও করতেন। তারা মনে করতেন যে একটা স্কুল খোলা উচিত, একটা কিছু ভালো কাজ করা উচিত। সেই সময়ের যে শাসন ব্যবস্থা, সেটা ভারতবর্ষের মানুষের শাসন ব্যবস্থা ছিল না। ভারতবর্ষের ওই ঔপনিবেশিক যে শাসনের তারপরে সেটাই একটা কন্টিনিউয়েশন ছিল। একই ওরকম রাজ পরিবারের থেকে ভারতবর্ষের মানুষকে দেখা এবং ভারতবর্ষের সাধারণ মানুষের ভালো মন্দ বোঝার দায়িত্ব ওই রাজ পরিবারের। 2014 সালে ভারতবর্ষ নিজেকে শাসন করার জন্য জায়গায় এলো। 2014 সালে একদম একেবারে প্রত্যন্ত একটি জায়গার একজন মানুষ, যিনি অন্তজ সম্প্রদায়ের থেকে, তিনি এসে ভারতবর্ষের শাসনভার নিলেন, যেটা লোকে ভাবতেই পারতো না যে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের শাসনভার নিলেন ভারতবর্ষ নিজের জায়গায়, মানে নিজে ভারতবর্ষ শাসন করা শুরু করলো। এইটার মধ্যে দুটো মূলগত পার্থক্য। দেখুন, 1932 সালে সেই দিনটায় প্রীতিলতা ওয়াদ্দেদার তিনি দেখেছিলেন যে একটা ইউরোপীয় ক্লাবের দরজায় লেখা আছে কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ। 2014 সাল এর জন্যই স্মরণীয়। ওই দিন ভারতবর্ষের শাসনতন্ত্রের যে দরজায় লেখা ছিল যে সাধারণ ভারতীয়, গরিব ভারতীয়, সাধারণ ভারতীয়র জন্য তার শাসনের অধিকার নেই, সেই দরজাটা ভারতবাসী নিজে লাথি মেরে ভেঙে দিয়েছে। আজকে এই এতদিনের যে রেকর্ড ভেঙে গেল, সেটা ভারতবর্ষেও নিজের ভারতবর্ষকে শাসন করার রেকর্ড। একজন সাধারণ ভারতবাসী, একজন তথাকথিত অন্তজ ভারতবাসী, সে ভারতবর্ষকে শাসন করতে পেরেছে। তাই ঔপনিবেশিক শাসনের একটা ধারাবাহিকতা যে সময় ভারতবর্ষের মানুষ দেখেছিল, আজকের মানুষ ভারতবর্ষ নিজেকে নিজে শাসন করছে, সেই পার্থক্য দেখছে। নিজেকে নিজে শাসন করছে, এইটা নিয়ে আমি শান্তনুবাবুর কাছে আসবো। আপনি তো স্ট্র্যাটেজিক ডিফেন্স নিয়ে আপনার প্রবল আগ্রহ। আপনার কি মনে হয় 2014 সালে এই দিকটায় কতটা পরিবর্তন হলে আমাদের যে প্রতিরক্ষা? পরিবর্তন বলা ঠিক হবে না, বিপ্লব বলা ঠিক হবে আমি জানি না। এটা এক ধরনের বিপ্লব, কারণ স্ট্র্যাটেজিক ডিফেন্সের দিক থেকে যদি দেখতে হয় তাহলে 2014 অবধি আমাদের ডিফেন্স ছিল অনেকটা অ্যাডহক। যখন যেরকম দরকার আমরা তখন সেরকমভাবে ব্যবস্থা নিয়েছি। হ্যাঁ, কিন্তু এই যে একটা ভিশন সামনে নিয়ে, সবচেয়ে বড় কথা একটা ভিশন সামনে নিয়ে 10 বছর পরে কী হবে, 20 বছর পরে কী হবে, 30 বছর পরে কী হবে, সেই ভাবনা চিন্তাটা কিন্তু করা কখনোই হয়নি। এবং 2014 সালের পর যে জিনিসটা শেপ নিতে শুরু করে আস্তে আস্তে, সেটা কিন্তু একটা অলরাউন্ড শেপ। এটা একটা কোনো ডিফেন্সের একটি পার্টিকুলার দিক নিয়ে বা একটি পার্টিকুলার টেকনোলজি নিয়ে বা এরকম ব্যাপারটা নয়। একটা সামগ্রিকভাবে ডিফেন্সের উন্নয়ন এবং মোটামুটি একটা 30 থেকে 40 বছর পরে কি জায়গায় যেতে পারে পুরো জিনিসটা, সেটার ভাবনা করা হয়ে রয়েছে এবং বহু স্তরে সেই জিনিসটাকে একসঙ্গে আমরা এগোচ্ছি সেই ব্যাপারটা নিয়ে। এভাবে বলতে গেলে দেখুন, প্রথমে যেই জায়গায় উদাহরণ হিসেবে চলে আসে যে আমাদের ট্রাই সার্ভিস, আপনারা জানেন যে আর্মি, নেভি এবং এয়ারফোর্স, এই ট্রাই সার্ভিসের ইন্টিগ্রেশন, আমাদের চিফ অফ ডিফেন্স স্টাফ যে পোস্টটি সেটাকে তৈরি করে সেটিকে রিক্রুট করা এবং মাঝখান থেকে ব্যুরোক্রেসিকে অনেকটা কমিয়ে নিয়ে আসা। কারণ ডিফেন্সের সবসময়তেই দেখা গেছে যে লাল ফিতের ফাঁসে ডিফেন্স হাঁসফাঁস করছে। আমাদের যারা অফিসে বসে কাজ করেন বাবুরা সবসময়তে
সামগ্রিকভাবে একটা ফিল্ডে কি অসুবিধা হচ্ছে না হচ্ছে, একজন সোলজারের কি অসুবিধা হচ্ছে না হচ্ছে সেটা বুঝতে পারেন না, তারা তাদের নিয়ম নীতি মানতে ব্যস্ত। সেক্ষেত্রে এই ব্যুরোক্রেসিটাকে কাট করার জন্যে যে আমাদের একটা নতুন সংস্থা তৈরি করা, যেটার নাম হচ্ছে আপনার ডিপার্টমেন্ট অফ মিলিটারি অ্যাফেয়ার্স, ডিএমএ, সেটা তৈরি করা হলো এবং তার উপরে বসানো হলো চিফ অফ ডিফেন্স স্টাফকে। তার নিচে থিয়েটার তৈরি করা হলো, যেখানে থিয়েটার মানে হচ্ছে যে একটি আর্মি বা নেভি বা এয়ারফোর্স কাজ করবে না, তারা সামগ্রিকভাবে কাজ করবে। থিয়েটারে যেরকম আমাদের নানা চরিত্র অংশগ্রহণ করে, সেইভাবে তারা একসঙ্গে সামগ্রিকভাবে কাজ করবে এবং তার সঙ্গে মিলে থাকবে ইন্টেলিজেন্স। সেটার সবচেয়ে বড় সাফল্য আমরা অপারেশন সিন্দুরে দেখতে পেয়েছি।